দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দর্শকরা, আপনারা জানেন যে গতকাল বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং এই প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর আমরা দেখছি সারা আসাম জুড়ে একটা বিক্ষোভ দেখা দিয়েছে বিজেপি শিবিরে এবং এই বিক্ষোভ দেখা দেওয়ার অনেকগুলো সঙ্গত কারণ রয়েছে। এবং কেন বিজেপির মধ্যে এই বিক্ষোভ দেখা দিয়েছে এবং বরাক উপত্যকা এর কতটা প্রভাব পড়েছে এ নিয়ে আজকের আমি ইভিনিং শোতে আলোচনা করছি, কারণ এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক। দর্শকরা, প্রথমেই জানিয়ে দিন, একটু আগে এই ধরুন এখন থেকে এই শোটা যখন আমি করছি এখন বাজছে দুটো, প্রায় 3টা বাজছে। এর ধরুন এক ঘন্টা আগে বিজেপি থেকে পদত্যাগ করেছেন উধারবন্দের 7জন পুরনো কর্মকর্তা। এরা সবাই বিজেপির টিকিটের দাবিদার ছিলেন এবং এইসব কর্মকর্তারা প্রত্যেকেই বিজেপি দলের সঙ্গে জড়িত গত কেউ 40 বছর, কেউ 35 বছর, কেউ 30 বছর, কেউ 25 বছর থেকে বিজেপি দলের সঙ্গে জড়িত এবং এরা উধারবন্দের এবং এরা বিজেপি দল ত্যাগ করেছেন এবং তারা বলছেন যে বিজেপি দল এখন একটা ব্যক্তিকেন্দ্রিক দল হয়ে গেছে এবং এখানে এক ব্যক্তির কথায় সব কিছু হচ্ছে, এটাকে এই বিজেপি দলকে কংগ্রেসীকরণ করা হচ্ছে, এসব বলছেন। কারা কারা কি বলছেন আমরা একটু শুনে নিই, আপনি শুনুন। এখানে বলছেন বাসুদেব শর্মা, দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং লড়াকু নেতা হিসাবে বিজেপির পরিচিত। বাসুদেব শর্মাকে সবাই চেনেন এবং বিজেপির যদি আপনি বলেন থিঙ্ক ট্যাঙ্ক, এর মধ্যে তিনি অন্যতম, অত্যন্ত ভালো বক্তা এবং তার মতো একজন লোক এবার বিজেপি ছাড়ছেন। কেন? উধারবন্দে যেহেতু রাজদীপ গোয়ালাকে প্রার্থী করা হয়েছে, স্থানীয়দের মতামতকে কোনো মূল্য দেওয়া হয়নি, এই ধরনের কথা তারা বলছেন। আপনারা শুনুন কি বলছেন। এখানে পর্যায়ক্রমে বাসুদেব শর্মা বলবেন, তারপর আমরা দেখতে পাবো এখানে বলবেন হেমাঙ্গশেখর দাস, এখানে বলবেন শ্যামাপদ রায়, এখানে বক্তব্য রাখবেন, এখানে বিশ্বজিৎ দাস আছেন। এরা সবাই কিন্তু বিজেপির জয়জ্যোতি দেয়া এখানে আছেন, এরা সবাই বিজেপির পুরনো কর্মী। কাঞ্চন সিং আছেন এবং এরা সবাই একসঙ্গে এসে আজকে বিজেপি অফিসে বিজেপি ছেড়েছেন এবং তারা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছেন, ভারাক্রান্ত হৃদয়ে বলছেন যে তারা বিজেপি ছেড়েছেন। তারা মনে অত্যন্ত দুঃখ নিয়ে বিজেপির দল এখন দলের সংগঠনের নির্দেশে চলে না, দলের কর্মীদের কথায় চলে না, উপর থেকে প্রার্থী চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তারা প্রথম থেকে, আপনারা শুনে নিন প্রথমে কি বলছেন তারা। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা এসেছি। আজকের দিনে যে আদর্শ ভারতীয় জনতা পার্টি দেখে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের যৌবন এই পার্টির জন্য দিয়েছিলাম, আজকে সেটা থেকে কিভাবে পার্টি সরে এসছে এবং পার্টিকে যে কংগ্রেসীকরণ করা, সেই করার বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে গিয়ে আমরা আজকে আমার 43 বছরের যে দলকে আমি সার্ভিস দিয়ে এসেছি, আমার সাধ্যমতো সেই দলকে আমি ত্যাগ করে বেরিয়ে আসছি। পার্টির আদর্শ একদিকে আর একদিকে হিমন্তের মতামত। একদিকে পার্টির আদর্শ, সবসময় বলা হয় পার্টির আদর্শ নীতি নৈতিকতা নিয়ে কথা বলা হয়, কিন্তু নির্বাচনে দেখা যায় মুখ্যমন্ত্রী বা এই স্তরের নেতৃত্বের মতামতকে প্রাধান্য দেয়। আমি কাউকে এককভাবে দায়ী করব না, এটা সর্বজনের সিদ্ধান্ত। পার্টির যারা হাইকমান্ড আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমরা যখন পার্টিতে এসেছিলাম তখন আমরা একটা স্লোগান ছিল যে পার্টি ডিফারেন্স। অন্যান্য দল থেকে আমাদের দল আলাদা এবং আমাদের যে নীতি সেইটাতে বলা হয়েছে যে আমরা রাজনীতি করব, সেটা মানে মূল্যভিত্তিক রাজনীতি। সেই মূল্যভিত্তিক রাজনীতি থেকে আজকে দল সরে আসার ফলে আমাদের মনে যে আঘাত লেগেছে, তার জন্য আমরা পার্টি থেকে পদত্যাগ করলাম। আপনারা কি রাজদীপ গোয়ালাকে মনোনয়ন দেওয়ায় কি আপনারা পদত্যাগ করছেন? অনেকবার আমরা বলেছি, আজকে আবার বলছি যে এই মনোনয়ন আমরা মানতে পারছি না। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা মনোনয়ন পাইনি তার জন্য আমরা রাগ করে দিয়ে দিয়েছি, সেটা কিন্তু ভুল। কারণ আমরা যে কথাটা বলেছিলাম পার্টিকে
যে আমাদের 10 জন থেকে যে কোনো কাউকে দেওয়া হবে। তাহলে যে কোনো কাউকে দেওয়ার অর্থ হলো বাকি 9 জন ডিপ্রাইভ হচ্ছেন, 9 জন জেনে শুনে, সেটা জেনেই কিন্তু একসঙ্গে আমরা মিলেছিলাম। তাই এখানে প্রশ্নটা মনোনয়ন পাওয়ার নয়, প্রশ্নটা আদর্শের সংঘাত, আদর্শের সংঘাত। এবং সেই যে আদর্শ এখন চলছে সেই আদর্শকে আমরা মেনে নিতে পারছি না। নির্বাচনে কি আপনাদের এই 11 জন থেকে কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখবো? সেটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না, যদি সময়ে আমরা আপনাদেরকে জানাবো। জনগণ যদি যে সিদ্ধান্ত দেবেন, জনগণের সিদ্ধান্ততে আমরা চলব। আচ্ছা, কিন্তু আপনারা প্রত্যেকেই এখানে দীর্ঘদিন বিজেপি করছেন, কেউ 4 দশক, কেউ 3 দশক, এই ধরনের সবাই বিজেপি। তো আপনারা যে দলটা ছাড়ছেন, এতদিনের দলটা, একটা সামান্য মনোনয়নকে কেন্দ্র করে, এটা কি ঠিক হলো? দেখুন, ঠিক কি বেঠিক সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে যে কমফোর্টনেস দলে আমি দলে থাকতে ছিলাম, আমার ভিতরে ছিল, সেটা কিন্তু আজকের দিনে নেই। সুতরাং সেটা ঠিক না বেঠিক সেটা জনগণ ঠিক করবেন। কিন্তু আমার আদর্শের পরিপন্থী যখন কাজ হবে, যেহেতু আমরা আদর্শ দেখে এসেছিলাম, আমরা পয়সা রোজগার করার জন্য আসিনি, এমএলএ বনবার জন্য আসিনি। এমএলএ যদি বনার হতো তাহলে আমি বলতাম যে আমাকে টিকিট দেওয়া হোক। আমরা বলেছি 10 জনের মধ্যে যে কোনো কাউকে দেওয়া হোক। দুটো নিয়ে কি বলবো? আসলে তো বলেছেন, আমার বিশেষ কিছু বলার নেই। এটাই পূর্ণ যৌবনকাল দলের জীবনে এবিপি সংঘ থেকে সংঘ কর্মকর্তা এবিপি, তারপরে বিজেপি দলের দীর্ঘদিনের কাজের অভিযোগ এই নিটফল দেখলাম, তারপরে আর দলের টাকা না থাকা কাছে এর জন্য ভাবছি না আমরা দলে পদত্যাগ করাই শ্রেয়, আর দলের কাছে বেশি। আজকে তো বিজেপিতে সদস্য সংখ্যার অভাব নেই, এমন একদিন ছিল অফিসও নেই, কোনো কিছু নেই, বিজেপির খালি নামটি শুধু ছিল। ওই সময় থেকে রাজনীতি করে আজকে পর্যন্ত আমরা আছি। কিন্তু যেভাবে আদর্শের অবক্ষয় হয়েছে, এই অবক্ষয়ের জন্য আমরা এটা মেনে নিতে পারি না। যেহেতু আদর্শ দেখে আমরা এসেছি, আদর্শ চ্যুত হয়ে গেছে, তাই আমরা আজকে নিজেরা প্রত্যেকের রেজিগনেশন দিয়েছি। ক্ষেত্রে পুরো অপোজিট, কোনো ব্যক্তি স্বার্থের জন্যই এই কাছাড়ে বলুন আর রাজ্যতে প্রদেশেই বলুন, 2-4 জনের ব্যক্তি স্বার্থ ন্যস্তের জন্যই আজকে দলের উপর সব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যায় আমার রাজ্যিক সভাপতি, প্রদেশ সভাপতি, উনি সাইডে দাঁড়িয়ে থাকেন, কোনো জনপ্রতিনিধি একজন দলের যে সাংগঠনিক ব্যাপারে হোক সব কথা বলেন। কিন্তু বিজেপিতে এই জিনিস আমরা শিখে আসিনি বা দেখিনি। সাংগঠনিক বিষয়ে সব শেষ কথা কিন্তু সাংগঠনিক প্রধান বলবেন। আমার কাছাড় জেলাতেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে একজন থাকেন সভাপতির দায়িত্বে, কিন্তু অন্যের অঙ্গুলি হেললেও, জনপ্রতিনিধি অঙ্গুলি হেললেই সব কাজ হয়ে যায়। এই বিজেপি আমরা শিখিনি। আজকে অত্যন্ত মর্মাহত হয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি, বর্তমানে যে বিজেপি কিছু সংখ্যক নেতা যে পর্যায়ে নিয়েছেন, এটা ভারতীয় জনতা পার্টি না হয়ে এটা ভারতীয় জনতা কংগ্রেস পার্টি হয়ে গেছে। এই জায়গায় থাকা আর সম্ভব নয়। আমরা জানি যে আমরা অতদিন ধরে দলের কাজ নিজের মন প্রাণ দিয়ে 35 বছর 40 বছর দিয়ে কাজ করেছি। যখন দল আমাদেরকে উপেক্ষা করেছে, আমাদের কোনো কথাই শুনি না শুনে বাইরের থেকে একজন প্রার্থী এনে দিয়েছে, তাই আমরা তো মানতে পারবো না। আমরা কীভাবে মানব? দর্শকরা, আপনারা শুনলেন এদের ক্ষোভের কথা, এবং এরা কিন্তু প্রত্যেকেই বিজেপির পুরনো কর্মী, এবং এরা রাজদীপ গোয়ালাকে কেন উদারবন্দে দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলে তারা দীর্ঘদিন থেকে তারা একজোট হয়ে কাজ করছেন। তারা প্রথমে 11 জন ছিলেন, তারপরে একজন বেরিয়ে গেছেন, 10 জন হয়েছেন, আজকে 10 জন থেকে এসেছেন 60 জনে। এবং এদের মধ্যে মিঠুন নাথ গতকালই মিঠুন নাথ পদত্যাগ করেছেন। তো মিঠুন নাথের পদত্যাগপত্রটি আমি একটু আপনাদের দেখাচ্ছি, আপনারা আমার স্ক্রিনের পাশে দেখে নেবেন মিঠুন নাথের পদত্যাগপত্রটি। মিঠুন নাথ যে প্রশ্নগুলো আনছেন
মিঠুন নাথ যে প্রথম প্রশ্নটি আনছেন সেটা হলো বিজেপি দলে এখন পুরনো কর্মীদের কোনো দাম নেই। বিজেপি দলে কংগ্রেস থেকে আসা যারা আসছেন তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে। দলের দীর্ঘদিনের লড়াকু যারা কর্মী আছেন, যারা একসময় কংগ্রেসের সঙ্গে লড়াই করে দলকে প্রতিষ্ঠিত করেছেন এবং দলকে একটা জায়গায় নিয়ে গেছেন, নিজেদের অনেক কিছু অস্তিত্ব সংকটে রেখে, নিজের অনেক কিছু জীবন জীবিকাকে বাজি রেখে তারা আজকে বিজেপিকে এই জায়গায় এনেছেন, অথচ তাদেরকে মর্যাদা না দিয়ে গতকাল যারা কংগ্রেস থেকে আসছেন বা কয়েকদিন আগে যারা কংগ্রেস থেকে আসছেন তাদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে। এবং আরেকটা কথা তিনি বলেছেন, বিজেপি হিন্দুত্বের কথা বলে ভোট নেয়, কিন্তু দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি আমলে মুসলিম অফিসার এবং মুসলিম ঠিকাদারদের বাড়ান্ত হয়েছে। এই অভিযোগ কিন্তু মিঠুন নাথ করেছেন। দর্শকরা, মিঠুন নাথকে আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন মিঠুন নাথের কথা এত বলছি। এর কারণটা হলো, মিঠুন নাথ হলেন বজরং দলের প্রমুখ, কাছাড় জেলা প্রমুখ। যত হিন্দুত্ববাদ নিয়ে যত আন্দোলন আপনারা দেখছেন শিলচরের বুকে বা কাছাড়ের বুকে বা বরাকের বুকে, সমস্ত কিছু নেতৃত্ব দেন এই মিঠুন নাথ। এবং তার সঙ্গে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের যে ঘনিষ্ঠতা থাকবে সেটা খুবই স্বাভাবিক। তাই মিঠুন নাথের দলত্যাগ এটা সংঘের অনুমতি নিয়েই হয়তো তিনি করেছেন এমনটা অনেকে বলছেন। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। তো এবং এখানে ছিলেন সুরেন্দ্র সিং, তিনি আসেননি, ব্যক্তিগত কারণে তিনি চলে গেছেন, তিনি হয়তো আজকে দলত্যাগ করতেন। তো এই যে মিঠুন নাথ যে দলত্যাগ করে যে কথাগুলো উপস্থাপন করছেন, এই কথাগুলো কিন্তু দারুণ। এই কথাগুলো কিন্তু আজকে সারা বিজেপির সব জায়গার সব কর্মীরাই বলছেন। এবং আপনারা হয়তো জানেন, হয়তো দেখবেন, আজকেই হওয়ার কথা ছিল, বরখলাতেও বিজেপিতে একটা বিরাট ভাঙ্গন ধরছে। বরখলাতে 4 মণ্ডল কমিটি তারা ইতিমধ্যেই বলেছে তারা কোনো অবস্থায় বিজেপি প্রার্থী যিনি আছেন তাকে মেনে নেবেন না। এবং এমনও আমার কথা হয়েছিল যে বিজেপির যিনি টিকিটের দাবিদার ছিলেন অনুরাধা দেব, তিনিও দলত্যাগ করে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এবং এটা যদি হয় তাহলে বরখলায় সেটা বিজেপির জন্য একটা অশুভ সংকেত হয়ে দাঁড়াবে। এবং এই অনুরাধা দেবের স্বামী সঞ্জিত দেব তাপাং মণ্ডল বিজেপির সভাপতি। আপনারা ভাবুন, মণ্ডল সভাপতির স্ত্রী দলত্যাগ করতে চাইছেন, এরকম এখন আটকে রাখা হয়েছে। এবং এই যে সঞ্জিত দেব এবং অনুরাধা দেব তার স্ত্রী, এরা কিন্তু মন্ত্রী কৌশিক রায়ের খুব ঘনিষ্ঠ। এখন আপনারা বুঝুন বিজেপি কীরকম সংকটে পড়েছে, যেখানে কৌশিক রায়ের ঘনিষ্ঠরা এখন দলত্যাগ করতে উদ্ধত হয়েছেন। গতকাল ধলাইতে দলত্যাগ করেছেন বিজেপি ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস, এবং তিনিও নির্দল প্রতিদ্বন্দ্বিতা করবেন এরকম কথা বলেছেন। আমি একটু আগে শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে ধলাইয়ের 3 মণ্ডলের সভাপতিরাও একযোগে পদত্যাগ করতে পারেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। এই যে বিজেপিতে এই যে একটা সংকট চলছে, এবং আপনারা যেটা দেখলেন যে উধারবন্দে যেটা হচ্ছে, এতে কিন্তু বিজেপি একটা বিরাট সংকটে পড়তে পারে। এবং কি শিলচর এখন পর্যন্ত কোনো বিক্ষুব্ধ দেখা যায়নি, কিন্তু আমরা দেখলাম যে বরখলাতে বিক্ষুব্ধ দেখা যাচ্ছে। আমরা দেখলাম উধারবন্দে, আপনারা দেখলেন যে 7 জন দলত্যাগ করেছেন। আর এটা আসলে মিঠুন নাথকে নিয়ে 8 জন হয়ে যাচ্ছে। এবং প্রসেনজিৎ ভট্টাচার্য একজন দাবিদার ছিলেন স্থানীয়দের সঙ্গে, তিনিও ক্যাম্পেইনিংয়ে ছিলেন, কিন্তু তিনি আজকে আসেননি। হয়তো তিনি দলের সহসভাপতি, তাই তিনি পদত্যাগ করেননি। কিন্তু উধারবন্দে একটা বড় বার্তা কিন্তু বিজেপির দিকে যাচ্ছে, এবং এটা রাজদীপ গোয়ালার জন্য একটা চিন্তার কারণ হতে পারে। এখন যে অবস্থা দেখা যাচ্ছে, এই আপনারা যাদেরকে দেখলেন এরাই কিন্তু দলটা পরিচালনা করছেন উধারবন্দে, এবং এদের প্রত্যেকেরই উধারবন্দে একটা বিরাট 3, 4, 5 হাজার ভোট, আরও বেশি ভোট টানার কিন্তু প্রত্যেকের ক্ষমতা রয়েছে। এবং বিজেপির দল যদি এদেরকে এদের সঙ্গে যদি বসে আলাদাভাবে কোনো যদি একটা সমঝোতা সূত্র না বের করতে পারে, তাহলে কিন্তু উধারবন্দে বিজেপির পক্ষে লড়াইটা অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং কংগ্রেসের পথটা সুগম হবে। একইভাবে বরখলাতে আমরা শোনা যাচ্ছে যে বিজেপির অনেক বিক্ষুব্ধরা এবার দাঁড়াবেন। এখন এই যে প্রশ্নগুলো আসছে, আপনারা দেখেছেন দিশপুরে, এখানে পদ্মুৎ বরদলৈ গত একদিন দলত্যাগ করে পরের দিনে তিনি বিজেপির টিকিট পেয়ে যাচ্ছেন। এ নিয়ে কিন্তু দিশপুরে একটা বিরাট হাঙ্গামা চলছে। বিজেপির নেতা জয়ন্ত দাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে বিজেপি ক্ষমতা থাকলে পদ্মুৎ বরদলৈকে দিশপুর থেকে জিতিয়ে আনো। এই যে দর্শকরা বিজেপি দলেই এমন কিছু চলছে, এটা কেন চলছে? প্রশ্নগুলো উঠছে।
যেমন মিঠুন নাথ যে প্রশ্ন করেছেন যে বিজেপি দল বা এই যে উদ্ধারবন্ধের পদত্যাগীরা প্রশ্ন রাখছেন বিজেপির দল এখন ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে, অথচ বিজেপি দলে এই ব্যক্তিকেন্দ্রিকতা বলে কিছু ছিল না। বিজেপি দল সংগঠন ভিত্তিক একটি দল, দলের সংগঠনের নির্দেশে দল পরিচালিত হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে জনপ্রতিনিধিরা কোনো মন্ত্রী বা কোনো এই ধরনের কোনো ব্যক্তিত্ব দলকে চালাচ্ছেন এবং যে যার মর্জিমাফিক প্রার্থী চাপিয়ে দিচ্ছেন এমন কোথাও উঠছে। দর্শকরা, আমি এই বিজেপির এই যে একটা প্রত্যেকটা জায়গায় যে বিজেপি দলে যে একটা বিদ্রোহ, কাঠিগড়াতে এখন পর্যন্ত কোনো বিদ্রোহ দেখা যায়নি। কাঠিগড়াতে কমলাক্ষ দেবপ্রকাশকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং কমলাক্ষ দেবপ্রকাশের মনোনয়নের বিরুদ্ধে একটি মাত্র মণ্ডল তার পক্ষে আছে, বাকিরা এখন পর্যন্ত কোনো বিরোধিতা করেননি। কিন্তু যেটা খবর আছে কাঠিগড়াতেও একটা বিরোধিতার সুর কিন্তু শোনা যাচ্ছে। তবে এটা উদাহরণ বা বড়খোলার মতো তত মারাত্মক আকারে দেখা যাচ্ছে না। এটা একটা ঘটনা। এবং আরেকটা চমকপ্রদ তথ্য হলো কাঠিগড়াতে বিজেপির জন্য আরেকটা যেটা সমস্যা হতে পারে সেটা হলো, আমার কাছে যে খবর আছে যে কাঠিগড়ার 2016 থেকে 21 সাল পর্যন্ত যিনি বিধায়ক ছিলেন এবং যিনি এবার বিজেপি টিকিটের প্রবল দাবিদার ছিলেন সেই অমরচাঁদ জৈন বিজেপি ছাড়ছেন এবং তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন। হয়তো আজকে বিকেলের মধ্যে আপনারা দেখবেন তিনি কংগ্রেসের টিকিট পেয়েছেন। তো এইভাবে যদি চলতে থাকে, তো এইভাবে চলতে থাকলে এটা বিজেপির জন্য মোটেই একটা সুসংবাদ হতে পারে না এবং অমরচাঁদ জৈনকে বিজেপির যারা বিক্ষুব্ধরা আছেন তারাও সমর্থন দিতে পারেন। দর্শকরা, আমি একটা কথা বারবার বলেছি যে 2021 সালের সঙ্গে যদি আপনারা আজকের দিনকে মেলান তাহলে অনেক পার্থক্য পাবেন। সেই সময় যেমন সিম্বলের মাধ্যমে হয়ে যেত, আজকে কিন্তু প্রতীক চিহ্নটা ততটুকু গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, যতটুকু গুরুত্বপূর্ণ প্রার্থী হয়ে উঠছেন। এই যে উদাহরণবন্ধে যে আপনারা বিদ্রোহটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মামুলি বিদ্রোহ নয়। অনেকেই ভেবেছিলেন এই 10 জন কিছুদিন হাল্লা চিল্লা করবেন তারপর বসে যাবেন, কিন্তু না, এরা যে দল ছাড়লেন এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এখানে আমরা এবং আমাকে পুরনো বিশ্বজিৎ দাসকেও আমরা পেলাম, তিনিও দলত্যাগ করেছেন। এবং এই যারা দলত্যাগ করছেন, এই দলত্যাগ করার ফলে বিজেপি কিন্তু উদাহরণবন্ধে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়বে। অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রী এসে সবাইকে ঠিকঠাক করে দেবে, আসো ভাই বসো সবাইকে, কিন্তু আমার মনে হয় না যে এই বিষয়টা এত সহজে সমাধান হবে। অবশ্যই মুখ্যমন্ত্রী কিছু করতে পারেন, যাই হোক যত সময় আসবে হয়তো এসব বিক্ষোভ কমে আসতে পারে, কিন্তু আজকের দিনে এইসব ঘটনা কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে এবং প্রতিটি আসনের মধ্যে বিজেপি টিকিট নিয়ে একটা ক্ষোভের আগুন জ্বলছে। শাসক দলের ভিতরে অভ্যন্তরে ক্ষোভের আগুন জ্বলছে। এই ক্ষোভকে কিভাবে বিজেপি নেতৃত্ব প্রশমিত করতে পারেন সেটাই এখন দেখার কথা। তবে আমার যেটা ধারণা হচ্ছে যে আগামী দিনটা কিন্তু অত্যন্ত কঠিন আসছে শাসক দলের জন্য। প্রতিটি একমাত্র কৌশিকরা লক্ষ্মীপুর আসন ছাড়া আমি দেখছি প্রতিটি আসনে বিজেপি একটা শক্ত প্রতিরোধের সম্মুখীন হতে যাচ্ছে। এটা কংগ্রেসের সাংগঠনিক শক্তির কারণে নয়, নিজেদের মধ্যে বিক্ষোভের কারণে এবং প্রার্থী বাছাইয়ে যেভাবে সংগঠনের মতামতকে তেমন দাম দেওয়া হয়নি। যেটা বলছেন সবাই যে আপনারা যখন সার্ভে করেছেন, সংগঠনের মতামত নিয়েছেন, তাহলে সংগঠনকে কেন দাম দিলেন না, এই ধরনের প্রশ্নগুলো উঠছে। কিন্তু বিজেপির দল এমন একটা জায়গায় পৌঁছেছে যেটা তারা বলছেন যে একটা ব্যক্তিকেন্দ্রিক দল হয়ে উঠেছে। একজন মানুষ চাইলেই সব কিছু হচ্ছে, তিনি না চাইলেই কিছু হচ্ছেন না। এই একজন মানুষটাকে কেউ খোলসা করে বলেননি, কিন্তু আপনারা সবাই বুঝতে পারছি সেই একজন ব্যক্তিটা কি। এবং এটার বিরুদ্ধে যে বিজেপিতে আওয়াজ উঠছে একটা সারা রাজ্য জুড়ে, অবশ্যই বরাক উপত্যকায় এর খেসারত কিন্তু এই নির্বাচনে বিজেপিকে দিতে হবে যদি সব কিছু সমাধান না করা হয়। ধন্যবাদ।